তো আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে প্রি অপারেটিভ অর্ডার কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো প্রি অপারেটিভ অর্ডার আমরা কখন দেই? ধরেন একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে হাসপাতালে, তো আমরা তার প্রি অ্যানেস্থেটিক চেক আপ করি। চেক আপ করার পরে যদি সে ফিট হয় অ্যানেস্থেশিয়ার জন্য, তখন আমরা তার অপারেশন আগে কিছু ইনস্ট্রাকশন দেই টু প্রিপেয়ার দ্য পেশেন্ট। তো সেটাকে আমরা বলতেছি প্রি অপারেটিভ অর্ডার। তো সেটার নির্দিষ্ট একটা ফরম্যাট আছে আমাদের দেশে, আমরা যেভাবে ব্যবহার করি সেটা তো আমাদের শিখতে হবে। তো প্রথমে যে পয়েন্টটা আসে প্রি অপারেটিভ অর্ডারে, সেটা হচ্ছে সে কতক্ষণ না খেয়ে থাকবে। হ্যাঁ, অপারেশনের আগে কত সময় না খেয়ে থাকবে। আমি ধরি যে বিকাল 4টার সময় 4 PM তার অপারেশনের শিডিউল করা হয়েছে। এখন এই সময়ের কত সময় আগে থেকে সে না খেয়ে থাকবে সেটাকে আমরা বলতেছি এনপিও স্ট্যাটাস বা নীল পার অস। তাহলে এনপিও কত সময় থাকবে এটা ডিপেন্ড করে, অপারেশন টু অপারেশন ডিপেন্ড করে। তবে অ্যাজ এ জেনারেল রুল আমরা সাধারণত 4 থেকে 6 ঘন্টা, বা অ্যাডাল্টদের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টাও এটা এক্সটেন্ড করে তার এনপিও স্ট্যাটাস। তাহলে আমরা লিখতে পারি এনপিও ফর 8 আওয়ার্স। হ্যাঁ, এনপিও ফর 8 আওয়ার্স। তাহলে এভাবে লিখলে তো আসলে ধরো মানুষের জন্য একটু, যারা এই অর্ডারটা ফলো করবে তাদের জন্য টাইম খুঁজে কখন পোস্ট অপারেটিভ অর্ডার লিখেছো ওইখান থেকে 8 ঘন্টা হিসাব করা একটু মুশকিল। তো এই জন্য আমরা টাইম অ্যান্ড ডেট লিখে দিই। কি করে? এনপিও ফ্রম, আমরা যদি ধরি 4টায় অপারেশন হলে আমি তাকে 6 ঘন্টা আগে এনপিও করতে চাচ্ছি, তাহলে 10 AM। হ্যাঁ, 10 AM পাশের ডেটটা কত বলে লিখতে পারো? ধরো আজকের ডেট যদি দাও তাহলে 3/12/2025, এভাবে লিখতে হবে। হ্যাঁ, যে 3/12/2025 সকাল 10টা থেকে সে না খেয়ে থাকে। এটা একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন, এনপিও উইথ টাইম এন্ড ডেট। ঠিক আছে? তোমরা অনেক সময় শুধু এনপিও লিখে রাখো, শুধু এনপিও লিখলে সেটার ইনস্ট্রাকশনটা ক্লিয়ার হয় না। এরপরে আসি, অপারেশনের আগে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, সেটা হচ্ছে পেশেন্টের কনসেন্ট নেওয়া। তো কে আসলে কনসেন্ট দিবে? পেশেন্ট নিজেই তার কনসেন্ট দিবে তার অপারেশনে, যদি তার ক্যাপাসিটি থাকে। তো ক্যাপাসিটি কাদের নেই? যারা বাচ্চা, অ্যাডাল্ট না, বা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, তাদের ক্ষেত্রে যদি কনসেন্ট লাগে তখন তাদের লিগাল গার্জিয়ান দেবে। বাট মূল কনসেন্ট এনি অপারেশন, যদি অ্যাডাল্ট থাকে, মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে সে তার কনসেন্ট নিজেই দিবে। তাহলে এটাকে আমরা লিখি প্লিজ টেক ইনফর্ম রিটেন কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট। অর যদি তুমি দেখো যে সে বাচ্চা, তাহলে অর পেশেন্ট না লিখে লিখতে হবে যে এই ফ্রমের পরে তখন কি যাবে? ফ্রম হিজ বা হার লিগাল গার্ডিয়ান। ঠিক আছে? তো এখন আসি যে এই যে ইনফর্ম রিটেন কনসেন্ট, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? ইনফর্ম বলতে বোঝায় যে একটা অপারেশন, ধরো অ্যাপেন্ডিসেক্টমি। তো অ্যাপেন্ডিসেক্টমির কেন তাকে আমরা করতে চাচ্ছি, কেন কনজারভেটিভ না, যে তার অপারেশনটা জরুরি, ইন্ডিকেশন অফ অপারেশন। তাহলে অপারেশন ছাড়া আর কি কি অপশন আছে? হ্যাঁ, তারপরে আহ, আমরা অপারেশনের যে জটিলতাগুলো হতে পারে, কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনগুলো তাদেরকে বলতে হবে যে এইগুলো হতে পারে। তো এগুলো সবকিছু বুঝিয়ে, অপারেশন না করলে তার কি হবে, অপারেশন করলে অপারেশনের পরে কি কমপ্লিকেশন হতে পারে, সবকিছু বুঝিয়ে এটা কাগজে লিখে তার কাছ থেকে সই নেওয়া, এটাকে বলতেছি ইনফর্ম রিটেন কনসেন্ট। এর পরের যে পার্ট, সেটা হচ্ছে যে আমরা যে এরিয়ায় অপারেশন করি, তাহলে সেই এরিয়াটা ক্লিন থাকতে হয়। তাহলে শেভিং এর একটা বিষয় আছে। তাহলে এটা আমরা লিখি প্লিজ ক্লিন অ্যান্ড শেভ দ্য অপারেটিভ এরিয়া। এখানে অবশ্যই সাইট মেনশন করতে হবে, কোথায় সে শেভ করবে। তো যে ভুলটা হয়, তোমরা লিখে রাখো প্লিজ ক্লিন অ্যান্ড শেভ দ্য অপারেটিভ এরিয়া, কিন্তু কোথায় শেভ করবে? মানুষ শেভ বলতে শুধু পিউবিক হেয়ার শেভ করে বসে থাকে, সরকারি হাসপাতালে এটা বেশি হয়। তো এখানে সাইট মেনশন করতে হবে। যদি অ্যাবডোমিনাল সার্জারি হয়, মিড চেস্ট টু মিড থাই শেভ করতে হবে। পেরিয়ানাল রিজনে অপারেশন হলে, ধরো পেরিয়ানাল অ্যাবসেস বা লঙ্গ অপারেশন করতে চাচ্ছ, ফিশার অপারেশন, অ্যানাল ফিশার অপারেশন করতে চাচ্ছ, সেক্ষেত্রে পেরিয়ানাল রিজনের শেভিং করতে হবে, পিউবিক রিজনেও করতে হবে তখন। আর ইঙ্গুইনাল রিজনে অপারেশন হলে নাভির নিচ থেকে পিউবিক হেয়ার সব ক্লিয়ার করতে হবে। তো এখানে কিছু এক্সেপশন আছে, যেমন ফিমেলদের ক্ষেত্রে অ্যাবডোমেনের শেপিং লাগে না, বা ম্যাস্টেক্টমির সময় ব্রেস্টেরও শেভিং লাগে না। এটা মাথায় রাখতে হবে যে কখন কাকে তুমি শেভিং করবা, কখন কাকে করবা না, এবং যখন করবা সাইডটা মেনশন করে দিবা যে পিউবিক হেয়ার ক্লিন করতে হবে, নাকি টোটাল অ্যাবডোমেনে ক্লিন করতে হবে, নাকি পেরিয়ানাল রিজনে ক্লিন করতে হবে, নাকি ব্যাকে ক্লিন করতে হবে। যেখানে অপারেশন, সেই সাইডটা অবশ্যই মেনশন করতে হবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে
ব্লাড ব্লাডের একটা অর্ডার তোমাদেরকে দিতে হবে। ধরো সেটা অপারেশন টু অপারেশন ভ্যারি করে। 4 নম্বরে আমরা বলতেছি যে প্লিজ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অন ইউনিট। এটা আছে 2 হতে পারে, 3 হতে পারে, যেটাই হোক, ইউনিট অফ ব্লাড। ব্লাডের জায়গায় তুমি যদি শুধু প্যাকড সেল চাও সেটারও অর্ডার দিতে পারো যে আমার প্যাকড সেল লাগবে, তখন আরসিসি বা পিসিসি লিখতে হবে। হ্যাঁ, যদি তোমার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা লাগে সেটাও লিখতে পারবে। অর্থাৎ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট লাগবে কিনা সেটার একটা ইনস্ট্রাকশন দিবে। এখন 1, 2 না 3 ইউনিট ব্লাড লাগবে, এটা অপারেশনের মেজরিটি অনুযায়ী বা সিভিয়ারিটি অনুযায়ী তুমি সেটা ইনস্ট্রাকশন দিবা। ধরো রাইট হেমিকোলেক্টমিতে 2 থেকে 3 ব্যাগ ব্লাড লাগতে পারে, সেটা সেভাবে দিবা। আবার ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমিতে আমরা সাধারণত ব্লাড হাতে রাখি না, হ্যাঁ, আমরা ডোনার রাখি। তখন যদি ডোনার রাখতে চাও তখন প্লিজ অ্যারেঞ্জ এ ডোনার, DON। এই ডোনার যদি রাখো তাহলে অবশ্যই তার গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং স্ক্রিনিং এগুলো করে রাখতে হবে। কারণ যদি অপারেশনের সময় এমার্জেন্সি তোমার ব্লাড লাগে তখন কিন্তু তুমি হচ্ছে ইয়া করতে পারবে না। তার ক্রস ম্যাচিং করে বা স্ক্রিনিং করে যদি দেখো যে কম্প্যাটিবল না, তখন আবার নতুন করে ব্লাড ডোনার ম্যানেজ করা টাফ এমার্জেন্সি সিচুয়েশনে। এই জন্য তাকে ক্রস ম্যাচিং করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্লিজ অ্যারেঞ্জ, ইউনিটটা মেনশন করবা 1 ইউনিট অফ ব্লাড অর আরসিসি, অথবা যদি ডোনার লাগে প্লিজ অ্যারেঞ্জ এ ডোনার। এখন এই ডোনারের কথা বা ব্লাডের কথা যার কাছে তুমি বলবা, আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক সময় হয় কি, পেশেন্টের কাছে যে থাকে তুমি তাকে বললা কিন্তু সে অপারেশনের সময় থাকবে না। ধরো অপারেশনের সময় ব্লাড লাগবে, তখন তোমাকে বললো যে ব্লাড রেডি আছে কিনা, পেশেন্ট পার্টি বলবে যে না ব্লাডের কথা তো বলা হয়নি, তার মানে সে তো ছিল না এই সময়। তো এই সময় হবে কি তোমার উপর দায়টা আসবে। তো এই জন্য যারকে বলবা ব্লাড ডোনারের কথা, হ্যাঁ, তোমরা যখন প্রি অপারেটিভ অর্ডার লিখবা রুমে বসে লিখবা না, বা রুমে বসে লিখলেও পেশেন্ট পার্টিকে ডেকে ব্লাডের কথা কাকে বলছো তার নামটা পাশে লিখে রাখবে। তাহলে অপারেশনের সময় যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে পেশেন্ট পার্টি বলে যে আমি জানি না, তখন তুমি বলতে পারবা হ্যাঁ ওই নামের ওই লোকের কাছে আমি বলেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে পেশেন্টকে কখন তুমি অপারেশন থিয়েটারে পাঠাইতে বলবা। ধরো ওই যে আমার 4টার সময় অপারেশন, 4 PM, তাহলে অবশ্যই আমার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট এটা ভ্যারি করবে, তুমি জানো যে তোমার ইনস্টিটিউটে কখন বললে সে অ্যাডিকুয়েট টাইমে ওটিতে যাবে। তাহলে আমরা এখানে কি লিখি, প্লিজ সেন্ড দ্য পেশেন্ট টু দ্য ওটি অন টাইম। তো যদি তোমার টাইম জানা না থাকে তাহলে অন টাইম লিখবা, আর যদি টাইম জানা থাকে তাহলে এখানে টাইমটা লিখে দিবা। ধরো 4টার সময় ওটি, তুমি বললা 3টা 30-এ পেশেন্ট প্রি অপারেটিভ রুমে যাবে, হ্যাঁ, কারণ ওখানে যাওয়ার পরও কিছু কাজ থাকে। এটা গেল। এখন আসো 6 নম্বর। 6 নম্বরে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন। হ্যাঁ, ধরো অপারেশন হলে সবারই কিছু অ্যাংজাইটি কাজ করে। তো ওই অ্যাংজাইটি রিলিফ করার জন্য, যাদের ধরো হাইপার টেনশন আছে, অ্যাংজাইটি হলে তাদের প্রেশার অনেক সময় বেড়ে যায়, অ্যানেস্থেসিয়া দেওয়াটা কঠিন হয়ে পড়ে বা মেনটেন করা কঠিন হয়ে পড়ে। তো এই জন্য আমরা তাকে একটা, তো প্রি অপারেটিভ অর্ডারে স্পেশাল ইনস্ট্রাকশন লেখার দরকার নেই, তুমি যেটা দিতে চাচ্ছ শুধু সেটা লিখবে। তো তাকে তুমি একটা অ্যাংজিওলাইটিক দিবা, হ্যাঁ, তাহলে সে একটা ট্যাবলেট, ধরো লেক্সোটানিল বা হচ্ছে ক্লোনাজিপাম, অনেকে ব্রোমাজিপামও দেয়, হ্যাঁ, সরি লেক্সোটানিল না তো, এটা ব্রোমাজিপাম, লেক্সোটানিল ট্রেড নেম, ব্রোমাজিপাম অথবা ডায়াজিপাম। তো এগুলো দিতে পারো। এটা 3 মিলিগ্রাম, এটা 5 মিলিগ্রাম বা 2 মিলিগ্রামও পাওয়া যায়, আর এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম। তাহলে আমরা কমনলি ইউজ করি ব্রোমাজিপাম এন্ড ক্লোনাজিপাম, হ্যাঁ, এটা লেক্সোটানিল নামে পাওয়া যায়, এটা রিবোটিল নামে পাওয়া যায়। তাহলে রাত্রেবেলায় সে একটা স্টেট ডোজ পাবে, হ্যাঁ, পানি দিয়ে খেয়ে নেবে। এরপরে যদি পেশেন্টের এনপিও স্ট্যাটাসটা প্রলংড হয়, হ্যাঁ, এনপিও স্ট্যাটাসটা প্রলংড হয় কি মোর দ্যান 8 আওয়ার্স, তো পেশেন্টকে এত সময় না খেয়ে থাকলে তার তো ফ্লুইড লাগবে, তারপর শরীরে পানির প্রয়োজন আছে, এনার্জির প্রয়োজন আছে। তো ফ্লুইড অ্যান্ড এনার্জি এটা তোমার এনশিওর করতে হবে। তো 8 ঘন্টার বেশি যদি তোমার এনপিও থাকে, হতে পারে যে সেটা তোমার ইন্টেনশনাল অথবা আনইনটেনশনাল। আনইনটেনশনাল কেমন, ধরো অপারেশনের টাইম দেওয়া হয়েছে বিকাল 4টায়, কিন্তু অপারেশন থিয়েটার খালি নেই, বা অ্যানেস্থেশিয়া বিজি বা সার্জন এমার্জেন্সি অপারেশনে বিজি, আরো 6 ঘন্টা পরে ওটি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে একটা ফ্লুইড তাকে দিব, সেটা হতে পারে ডেক্সট্রোজ কন্টেনিং অথবা ডেক্সট্রোজ অ্যান্ড স্যালাইন কন্টেনিং, ঠিক আছে?
ডিএ অথবা ডিএনএস দেবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে তাহলে এই যে গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড এইগুলো দিলে হবে কি, গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড দিলে হবে কি, যে তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে বা সুগার বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি যে তাকে ওই ডিএ বা ডিএনএস এর মধ্যে ইনসুলিন দিই, রেগুলার ইনসুলিন, যাতে তার আরবিএসটা বা ব্লাড সুগারটা না বাড়ে, কন্ট্রোলে থাকে। তো সেটা কিভাবে দেওয়া হয়, হাফ নিউট্রালাইজিং ডোজে আমরা দেই, বা অনেক সময় যদি বেশি থাকে ফুল নিউট্রালাইজও করি। তো সেটা কিভাবে দেয় সেটা আমরা ইনসুলিন ম্যানেজমেন্টে পড়বো, বাট এখানে আমাদের প্রিন্সিপাল জানা থাকতে হবে, যদি ফ্লুইড দেই তাহলে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিব, আর যদি হচ্ছে তার ডায়াবেটিস থাকে তার মধ্যে আমরা অবশ্যই ইনসুলিন দিব। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের হচ্ছে প্রি অপারেটিভ অর্ডার। তাহলে আমরা আহ, যদি প্রথম থেকে একবার আমাদের রিক্যাপ করি, তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা আমাদের কি, এনপিও, তারপরে কনসেন্ট, তারপরে শেভ, শেভিং, তারপরে ব্লাড ডোনার বা ব্লাড, ব্লাড অথবা ডোনার, তারপরে instruction, instruction to send the patient,